আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গোটা বিশ্বকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে বিশ্বব্যাংক সহ সবার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের প্রশংসা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের। পদ্মা সেতু নিয়ে টানাপোড়েন কেটে গেছে, বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক এখন সহযোগিতা বাড়াতে চায়। বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে জানালেন অর্থমন্ত্রী। পদ্মা সেতু সহ বড় প্রকল্পগুলোর দুর্নীতি খতিয়ে দেখতে বিশ্বব্যাংকে আহ্বান বিএনপির। বাংলাদেশের দুর্নীতি দমনের চিত্র তত ভালো নয়, মন্তব্য ট্রান্সপারেন্সি চেয়ারপারসনের। সরকারি হাসপাতাল কর্মচারীদের অ্যাম্বুলেন্স বাণিজ্যে জিম্মি রোগীরা। ঢাকা মেডিকেলে দালাল চক্রের 2 সদস্যের 6 মাসের কারাদণ্ড। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। শুধু বাংলাদেশই নয়, বিশ্বকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে বিশ্বব্যাংক সহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ করতে বিশ্বব্যাংকের জোরালো ভূমিকাও আশা করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের প্রশংসা করে বলেন, দেশটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর সুফল নেবে অন্য দেশগুলো। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। To pass on the knowledge of successful poverty reduction experience here, and so this trust fund would specifically be focused on bringing the lessons of Bangladesh. বাংলাদেশের অর্জন বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরায় বিশ্বব্যাংকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। জানান, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, দারিদ্র্য হ্রাস এবং সাধারণ মানুষের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে সরকার। টেকসই আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের পথ চলা কখনোই মসৃণ ছিল না। দৃঢ় নেতৃত্ব ও এদেশের সাহসী ও সংগ্রামী মানুষের প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের সক্ষমতা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করতে সাহায্য করেছে এবং বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা জানান শেখ হাসিনা। এসব উদ্যোগ বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন সহ নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা সহসাই স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বেরিয়ে আসব এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, আমাদের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। বিশ্বব্যাংক আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। আমাদের এই প্রয়াসে বিশ্বব্যাংক আরও জোরালো ভূমিকা রাখবে এ প্রত্যাশা আমি করছি। আমরা শুধু আমাদের নিজেদের দেশ না, আমাদের দেশ, আমাদের অঞ্চল এবং এই বিশ্বকে আমরা দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে চাই। সেই লক্ষ্য নিয়েই সকলে একযোগে আমরা কাজ করে যাব। শত চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে এগিয়ে যেতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেকের আউটরিচ সম্মেলনে যোগদান শেষে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিমস্টেকের সদিচ্ছা বাস্তবায়নের তাগিদ দেন তিনি। বলেন, হাতে হাত মিলিয়ে কাজ না করলে সন্ত্রাসবাদ মোকাবেলার সব চেষ্টা বৃথা যাবে। তিস্তার পানি বণ্টনের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সফলতার কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন তিনি। আর শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ দমনের লড়াই এখনও শেষ হয়নি। নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন সার্ক নিয়েও। তারা বলেন, বর্তমান অবস্থায় সার্ক সম্মেলন ও সার্কের কার্যক্রম চলমান রাখা সম্ভব নয়। ভারতের পর্যটন নগরী গোয়ার হাঙ্গার ভেন্যুতে রবিবার সন্ধ্যা 7:30টায় শুরু হয়
ব্রিক্স বিমস্টেক দুই অর্থনৈতিক ও কারিগরি সহায়তা জোটের আউটরিচ সম্মেলন। এতে নরেন্দ্র মোদীর উদ্বোধনী বক্তব্যের পর পর্যায়ক্রমে বক্তব্য দেন জোটের অন্য নেতারা। আগামীতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস দেন তিনি। বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের শিশু পুষ্টির মান বাড়াতে আগামী 2 বছরে $1 বিলিয়ন ঋণ দেয়া হবে। এ সময় অর্থমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে আরও বেশি অঙ্গীকার প্রত্যাশা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আগে টানাপোড়েন থাকলেও তা এখন কেটে গেছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য উদযাপন করতে গতরাতে 2 দিনের সফরে ঢাকা পৌঁছান জিম ইয়ং কিম। বিশ্বব্যাংকের সাথে আমাদের কিছু সমস্যা দেখা দিয়েছিল। আমি বিশ্বাস করি জিম ইয়ং কিমের হস্তক্ষেপে আমরা অবশেষে সমস্যা কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাচ্ছি। বিশ্বব্যাংকের কাছে আমরা আরও বেশি অঙ্গীকার প্রত্যাশা করি। ভবিষ্যৎ অনেক কারণেই অনিশ্চিত। সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গাটি হলো দরিদ্র দেশগুলোর চাকরির বাজার, কারণ যান্ত্রিকীকরণ বেড়ে যাওয়ায় কম দক্ষতার চাকরি কমে আসবে। সেজন্যই দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্য উদযাপন করার পাশাপাশি আমরা তাদের উৎসাহ দিতে এসেছি, যাতে দেশটি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এখনই মানব সম্পদ উন্নয়নে জোর দেয়। পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিশ্বব্যাংকের সহায়তা না নিয়ে জেদের বশবর্তী হয়ে জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার এম এ হাদির নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, ভারত ও চীনের মতো দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার নামে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া যাবে না। ক্ষমতায় যেতে বিএনপিকে আগে জনগণের দাবি নিয়ে সামনে আসারও আহ্বান জানান তারা। যদি বিএনপির কাছে ক্ষমতায় আসতে হয়, তবে এই নির্জীব অবস্থায় থেকে আসতে পারবেন না। তারা জনগণের চোখের ভাষা বুঝতে হবে। সরকারিভাবে স্বীকৃত বিরোধী দল আছে, বিরোধী দলের নেতাও একজন আছেন। এদিকে দৃষ্টি না দিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওখানে গেলেন কেন? যদি পট পরিবর্তন হয়, বিকল্প শক্তি কেন্দ্র জেনারেল এরশাদ বা তার স্ত্রীকে তারা চিহ্নিত করেন না, ওইভাবে ভাবনা চিন্তা তাদের নেই। দে হ্যাভ স্টাডিড ইট ক্লোজলি, যে পরবর্তী বিকল্প শক্তি কেন্দ্র ওই বেগম খালেদা জিয়ার দলে ওইখানটায় যেতে হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভূ রাজনৈতিক কারণে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের। বিরোধী দলীয় নেতার সাথে চীনের প্রেসিডেন্ট দেখা না করে বিএনপির সাথে বৈঠককে সবার জন্য ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি। ঋণের চাপ বৃদ্ধি করে আজকের সরকার প্রধান জেদের বশবর্তী হয়ে এই নিজস্ব অর্থায়নে আজকে এই পদ্মা সেতু বাস্তবায়ন করছেন বিশ্বব্যাংকের সহযোগিতা না নিয়ে। আরও বিশ্বব্যাংকের প্রজেক্ট বাংলাদেশে আছে। আমি আশা করি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এখানে এসেছেন, এগুলো তলিয়ে দেখবেন। পর্যায়ক্রমে আমেরিকার প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা বাংলাদেশ সফরে আসবেন আশা করে বক্তারা বলেন, চুক্তি ও সমঝোতায় বাংলাদেশকেও তার পাওনা বুঝে নিতে হবে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশে দুর্নীতি দমনের চিত্র ততটা ভালো নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই চেয়ারপারসন হোসে কার্লোস উগাস সানচেজ মোরেনো। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। টিআই চেয়ারপারসন বলেন, দুর্নীতি দমনে বাংলাদেশকে আরও কাজ করতে হবে। প্রয়োজনে আরও ভালো আইন প্রণয়নের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে। দুর্নীতি দমনের ক্ষেত্রে দলীয় বিবেচনা সামনে এলে এর সফলতা আসবে না বলেও মন্তব্য করেন তিনি। হোসে কার্লোস বলেন, দুর্নীতি দমনে সরকারের সদিচ্ছার প্রয়োজন, কারণ সরকার না চাইলে কোনো প্রতিষ্ঠানই কার্যকরভাবে কাজ করতে পারবে না।
আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভানেত্রী কার্যালয়ে সম্মেলনের বিভিন্ন উপকমিটির সঙ্গে বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সম্মেলনের জন্য দলের ফান্ড থেকে 2,65,00,000 টাকা ব্যয় করা হবে। এর বাইরে কোনো টাকা খরচ করা যাবে না বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দিষ্ট কোনো পদের জন্য তিনি মরিয়া নন। সভানেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দেবেন তাই তিনি পালন করবেন। আগামী 22 ও 23 অক্টোবর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে রাজধানীর যানজট এড়াতে ভিন্ন রুট প্ল্যান দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। কাকে কোথায় রাখবেন, আমাদের পার্টি সভাপতি, আমাদের নেত্রী, তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা কেউ প্রতিদ্বন্দ্বী নই কারো, আমরা কেউ প্রার্থী নই। আমরা নেত্রীর নেতৃত্বে শতভাগ আস্থাশীল। তিনি আমাকে যেখানে রাখবেন আমি সেখানে থাকব। কেউ যদি সম্মেলনকে সামনে রেখে চাঁদাবাজি করে, এর বাইরে কোনো কিছু করে, সেটা অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সারি সারি দাঁড়িয়ে থাকা শখানেক বেসরকারি অ্যাম্বুলেন্সের হাতে আক্ষরিক অর্থেই জিম্মি সেখানে আগত রোগীরা। এসব অ্যাম্বুলেন্সের বেশিরভাগেরই মালিক এই হাসপাতালের কর্মচারীরা। ফলে কোনো অন্যায় আচরণের প্রতিবাদ করারও সুযোগ পায় না ভুক্তভোগীরা। জহুরুল হক জনির ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। দ্রুত সময়ে মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস, কিন্তু মানবতা ও সেবার প্রতীক অ্যাম্বুলেন্স নিয়ে চলে বাণিজ্য। প্রয়োজনের তুলনায় সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা খুবই সামান্য হওয়ায় বেসরকারি এসব অ্যাম্বুলেন্স মালিকরা সেই সুযোগ কাজে লাগাচ্ছে। কিন্তু বেসরকারি এসব অ্যাম্বুলেন্সের মালিক কারা? ওনার 2টা গাড়ি, তার নাম আব্দুল হক রানা, এই আর 2টা গাড়ি আর কি এখানেই, এই ঢাকা মেডিকেল। শুধু আব্দুল হক রানা নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আরও অনেকে জড়িত অ্যাম্বুলেন্স বাণিজ্যে। রোগীদের জিম্মি করে জমে উঠেছে অ্যাম্বুলেন্স ব্যবসা। যারা রিটায়ার হয়ে গেছে তাদের ধরেন টাকা দেওয়া, যেমন কেউ পাইছে 8 লাখ, কেউ পাইছে 7 লাখ, একটু ওল্ড মডেল গাড়ি। রিটায়ারমেন্ট স্টাফের গাড়ি হতে গেলে আপনি ঠিক আছে ধরেন 55টা না, যে 64টা বলছি 64টাই ঠিক আছে এখানকার মেডিকেলের স্টাফদের। হাসপাতালে আসা রোগীর পেছনে দালাল নিয়োগ করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তারপর লাভের একটি অংশ দেওয়া হয় সে দালালকেও। ওরা ওইটা 1500 টাকা যদি ভাড়া করে নিয়ে আসে, ঠিক আছে, তাহলে আমাদেরকে ওই 1000 টাকায় ভাড়া দেয়, বা পারলে আছে না আমাদের থেকে আরো 200-100 টাকা নিয়ে যেতে চায়। হাসপাতালের কোনো কর্মচারী অ্যাম্বুলেন্স বাণিজ্যের সঙ্গে জড়িত এমন কথা মানতে নারাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। কোনো অসাধু কর্মচারী এটার সাথে জড়িত আছে, কিন্তু প্রকৃতপক্ষে খোঁজ নিয়ে দেখা যাবে যে একটা অ্যাম্বুলেন্সের মালিকও কর্মচারী না, তারা হয়তো আরেকজনের নামে ব্যবসা করছে বা করছে, যার জন্য তাদের বিরুদ্ধে ডাইরেক্ট কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। শুধু ঢাকা মেডিকেল নয়, বড় বড় অনেক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত থাকায় জিম্মি হয়ে পড়েছে রোগীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জোর করে নিজেদের অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করায় ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স দালাল চক্রের 2 সদস্যকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করা গুরুপদ দাস নামের এক ব্যক্তির মরদেহ নেয়ার জন্য বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা, কিন্তু ওই অ্যাম্বুলেন্সে লাশ নিতে বাধা দিয়ে নিজেদের অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়ার জন্য চাপ দেয় সিন্ডিকেটের সদস্যরা। এমনকি অ্যাম্বুলেন্স চালককে হুমকি দিয়ে চলে যেতে বলা হয়। এভাবে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে হাসপাতাল প্রাঙ্গণে লাশ নিয়ে আটকে থাকেন স্বজনরা। খবর পেয়ে সাদা পোশাকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিচয় না জেনে তাদেরও হুমকি দেয় চক্রের সদস্যরা। পরে তানভীর ও আবির নামে 2 দালালকে আটক করে 6 মাস করে কারাদণ্ড দেন র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এদিকে ভুল চিকিৎসা এবং চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু, পঙ্গু হওয়া ও অঙ্গহানির একাধিক অভিযোগে আস্থা হারাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের চিকিৎসা সেবা। চিকিৎসা নিয়ে এখন সাধারণ মানুষের কাছে আতঙ্কে পরিণত হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিচার না হওয়ায় প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা আইন করা জরুরি বলেও মনে করেন স্থানীয় সিভিল সার্জন।
বন্দরনগরীতে ৩ অক্টোবর সিএসসিআর হাসপাতালে জীবিত এক নবজাতককে মৃত্যু সনদ দেয়া হয়। এর আগে ১০ জানুয়ারি সার্জিস্কোপ হাসপাতালে মারা যায় এক প্রসূতি। ৩ জুন পেশেন্ট কেয়ার হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার একদিন পর মৃত্যু হয় এক প্রসূতির। ১১ই আগস্ট প্লাজমা হাসপাতালে টনসিল অপারেশন করতে যেয়ে মারা যায় এক কিশোরী। একই দিনে জেমিসন হাসপাতালে সিজার করার সময় নবজাতকের পা ভেঙে ফেলেন চিকিৎসক। ২৫শে মে সেভরন হাসপাতালে বৃদ্ধ রোগীর এক চোখের পরিবর্তে অন্য চোখে দেয়া হয় ইনজেকশন। এরকম অজস্র ঘটনার প্রতিটিতে অভিযোগের তীর চিকিৎসকদের প্রতি। যিনি ছিলেন ডিউটিতে সে বাচ্চাটাকে একটু ধরেও দেখে নাই, সে সরাসরি বলল যে বাচ্চা মরে গেছে। তো সবাই বলছে যে বাচ্চা তো নড়ে, কিন্তু সে বলছে যে না বাচ্চা নড়ে, বাচ্চার মাসেল নড়তেছে, এটা বাচ্চা নড়তেছে না, বাচ্চা শ্বাস করতেছে না। এটার অবশ্যই একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই আমরা। এটা অবশ্যই শাস্তি হওয়া উচিত, কারণ একটা অন্যায়কে যদি আমরা প্রশ্রয় দেই এর পরবর্তীতে এই অন্যায় আরও বাড়বে। তবে চিকিৎসক নেতারা বলছেন অবহেলা বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিএমএ, কিন্তু প্রমাণের আগেই চিকিৎসককে অপদস্থ করা সমর্থন করেন না তারা। আমাদের ডাক্তারদের যে কোনো ফল্ট থাকলে আমরা এক্সপার্ট ওপিনিয়ন নেব। আমাদের বিএমডিসি আছে, বিএমএ আছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে। আমরা কমিটির মাধ্যমে যদি দোষী সাব্যস্ত কোনো ডাক্তার হয় তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করার পক্ষে আমরা রায় দেব। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উত্তরণে স্বাস্থ্য সুরক্ষা আইন জরুরি বলে মনে করেন চট্টগ্রামের সিভিল সার্জন। রোগীর স্বার্থ এবং ডাক্তারের স্বার্থ এই মিলে যদি স্বাস্থ্য সুরক্ষা আইন করা যায়, যেখানে ডাক্তারদের কর্মস্থলে নিরাপত্তা থাকবে, তার স্বাধীনতা থাকবে, রুগীও সে টাকা পয়সা দিয়ে আসবে, তারও অপচিকিৎসার শিকার হলে, অবহেলার শিকার হলে সে যাতে সত্যিকার অর্থে শাস্তি পায়। এই পারস্পরিক সহনশীলতা, এই বিচার ব্যবস্থায় জিনিসগুলো আরও শক্তিশালী করা উচিত। চিকিৎসা সেবায় চিকিৎসকদের ব্যবসার মনোভাব না দেখিয়ে আন্তরিক হওয়ার পরামর্শ সচেতন মানুষের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। হাতের কাছে উন্মুক্ত বাঘ, আশেপাশে ঘুরছে সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ। স্বচ্ছ জলে রয়েছে বাহারি রঙের রাজহংস, আছে ৩৪ প্রজাতির প্যারট আর বিদেশি ম্যাকাও পাখির কলতান। ময়ূর, প্রজাপতি, সাপ, ভল্লুক সহ ৭২ প্রজাতির প্রাণী মন কেড়ে নেয় আগতদের। সাথে মনোরম প্রাকৃতিক পরিবেশ বাড়তি মাত্রা জুগিয়েছে রাজধানীর অদূরে বঙ্গবন্ধু সাফারি পার্কের। এমন দর্শনীয় স্থান ঘুরে লিটন খানের ক্যামেরায় রিপোর্ট করছেন মিজানুর রহমান সবুজ। হিংস্র প্রাণী বাঘ, মনে লাগে ভয়, তবু কাছে থেকে সেটিকে দেখার আগ্রহ আছে অনেকেরই। তাই তো উন্মুক্ত বাঘের সন্ধানে নারী, শিশুসহ সব বয়সীরা। এ এক রোমাঞ্চকর অনুভূতি। বঙ্গবন্ধু সাফারি পার্কের এই ডেঞ্জার জোনে আছে সিংহ, ভল্লুকও। আর ক্ষণিকের জন্য সবার চোখ আটকে থাকে আফ্রিকান সাফারির জিরাফ, জেব্রা আর চিত্রা হরিণে। বন্য প্রাণীদের এই অভয়ারণ্যে বসবাস বানর, গয়াল ও রাঙামাটির গরুর। আমরা বাঘ দেখেছি, ভাল্লুক দেখেছি, অনেক কিছু দেখছি, ময়ূর দেখছি, অনেক কিছু। বাস ধরেন কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় বা লোকজন নামতে হয়, এটা রিস্কি আমার কাছে মনে হয়। তবে সার্বিকভাবে আমি দেখি খুব মুগ্ধ, ভালো লাগছে। এখানে রয়েছে পাখির রাজ্য। ৩৪ প্রজাতির প্যারট আর আফ্রিকান ম্যাকাও নজর কাড়বে সবার। পাখিদের কিচিরমিচির শব্দে আলোড়িত পুরো পাখিশালা। এমন সময়কে উপভোগ করতে তাই ব্যস্ত সবাই। প্যারট আছে আপনার ৩৪ প্রজাতির, রেড লরি আছে, গ্রিন উইঞ্জ আছে, তারপর ব্লু উইঞ্জ আছে, ম্যাকাও, তারপর মিনি ম্যাকাও আছে। খুব এনজয় করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এছাড়াও সাদা, নীল সহ কয়েক রঙের ময়ূরের দেখা মিলবে, সাথে ছানাপোনাও। সাফারি পার্কের জলে মাছ থাকবে না তা তো হতে পারে না। আছে নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে পরিবার সহ বোটে চড়ে ঘোরার সুযোগ। সেখানে নানা রঙের বুনো হাঁসের ছুটে চলা মন কেড়ে নেবে মুহূর্তেই। যতগুলো রাখা আছে আয়োজন সুন্দর। দীর্ঘ লাইন দিয়ে আমরা যে সাফারি পার্কে ঢুকছি, এটা যদি আরও বিশেষ ব্যবস্থা থাকতো বা ট্রেন লাইন থাকতো, সময়টা অন্তত বাঁচত। প্রকৃতি, প্রাণী আর পানি মিলে এক ভিন্ন রূপ বঙ্গবন্ধু সাফারি পার্কের। যান্ত্রিক শহরের কর্মব্যস্ততা ছেড়ে একদিনের এই দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ আপনাকে দিতে পারে সপ্তাহের বাকি 6 দিনের কর্মস্পৃহার রসদ।
রাজধানী ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে ৩,৬৯০ একর জায়গার উপর গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই সাফারি পার্ককে শুধু বিনোদন নয় বরং বন্যপ্রাণী শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা। আমরা প্রাণীগুলো আফ্রিকা থেকে এনেছি, এই কারণে আফ্রিকান সাফারি বলা হয়েছে। ওখানে আমাদের 10 ধরনের প্রাণী রয়েছে, সেখানে আছে জিরাফ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, কমন ইল্যান্ড। নির্মল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই পার্কে বসবাস প্রায় 2000 প্রাণীর। যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা গেলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ার সাথে বাড়বে রাজস্ব আয়ও। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে পাতানো নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচনের মাঠ গরম করার চেষ্টা করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে সাধারণ ভোটাররা বলছেন ব্যক্তি পর্যায়ে ট্রাম্পের নোংরা কার্যকলাপের কারণেই তার ভরাডুবি হবে। নিউ ইয়র্কে বসবাসরত বাঙালি কমিউনিটির ভোটাররাও মনে করেন নারী ও আর্থিক খাতের কেলেঙ্কারির কারণেই সর্বনাশ হবে তার। পরাজয় ঠেকাতে ট্রাম্পের হাতে তাক লাগানোর মতো কিছু নেই বলে মনে করেন বেশিরভাগ মার্কিন নাগরিক। গণতন্ত্র ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা। দেশটির 44টি নির্বাচন কোনো বিশৃঙ্খলা ছাড়া অনুষ্ঠিত হলেও এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে একের পর এক অসংযত কথা বলে ব্যাপক সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। শেষ নির্বাচনী বিতর্কের ঠিক আগ মুহূর্তে হিলারির ড্রাগ টেস্টের দাবি জানিয়েছেন ট্রাম্প। অভিযোগ তুলেছেন কারচুপি ও পাতানো নির্বাচনের ষড়যন্ত্রের। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাঙালি কমিউনিটির মানুষ জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত। আমেরিকার নির্বাচনে যা হয় তা হচ্ছে না এবার দু দল থেকেই যে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে সেটা অধিকাংশ আমেরিকানের কাছে গ্রহণযোগ্য না, তবে নো চয়েস। ব্যক্তিগত পর্যায়ে এমন নোংরামি চলে আসছে যেটা আমার দেখা কোনো আমেরিকান ইলেকশনে হয়নি। নির্বাচনী পরাজয় আঁচ করতে পেরে নিজের অযোগ্যতা ঢাকতেই ট্রাম্প পাতানো নির্বাচনের আগাম অভিযোগ জানিয়ে রাখছেন বলে মনে করেন সাধারণ ভোটাররা। হিলারির জয়ের ব্যাপারে ট্রাম্পের এসব কেলেঙ্কারিগুলোই যথেষ্ট বলে আমি মনে করি। ট্রাম্পের পরাজয় ঠেকানোর মতন বাকি যে 3 সপ্তাহ আছে তাতে কিছু ট্রাম্পের জন্য তাক লাগানোর কিছু করা সম্ভব হবে মনে হয় না। বুধবার লাস ভেগাসে হতে যাওয়া হিলারি ও ট্রাম্পের বিতর্কের পরই মার্কিন জনগণ পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত ধারণা পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। জনমত জরিপেই শুধু নয়, যোগ্যতার বিচারেও বেশি এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। নানামুখী বিতর্কের জন্ম দিয়ে ট্রাম্প বেশ পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটের ব্যবধান কতখানি হয় তা দেখতে অপেক্ষা করতে হবে 8 নভেম্বরের নির্বাচন পর্যন্ত। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, জ্যাকসন হাইটস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত খাদিজার শারীরিক অবস্থার আরও উন্নতি, ডান হাতের অস্ত্রোপচার সফল। খাগড়াছড়িতে বিস্ফোরক মামলায় জেএমবির চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ নেতা আব্দুর রহিম সহ 3 জনের 10 বছর করে সশ্রম কারাদণ্ড। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, সফল হয়েছে ডান হাতের অপারেশন। সন্ধ্যায় চিকিৎসক জানান খাদিজার শরীরের ডান পাশ সচল থাকায় শুধু ডান হাতের অপারেশন করা হয়েছে। হাতের আঙ্গুল ও কবজি কেটে যাওয়ায় প্রায় 2 ঘন্টা লেগে যায় অপারেশন শেষ হতে। বাম পাশ অবশ থাকায় বাম হাতের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ফিজিওথেরাপির মাধ্যমে বাম পাশের উন্নতির আশা করছেন চিকিৎসকরা। স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানানো হয়। সরকারি সহায়তায় চলছে খাদিজার চিকিৎসা। এদিকে বদরুলের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিচারের আওতায় আনারও আহ্বান জানান খাদিজার ভাই শাহিন আহমেদ।
ডান হাতের সামনের অংশে পাতার মধ্যে পামের মধ্যে যে সমস্ত ইনজুরি ছিল এবং এতে কয়েকটা আঙ্গুলের টেন্ডন ইনজুরি হয়, কেটে যায়। তা আমরা ইনশাআল্লাহ সাকসেসফুলি, আল্লাহর রহমতে সাকসেসফুলি এইগুলো রিপেয়ার করেছি। কয়েকদিন ধরে পেশেন্টের জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করার জন্য আমরা প্রথমে এটা করতে পারি নাই। দ্রুত চার্জশিট দেওয়া হয়, ওর বিচারটা আমার পরিবারের পক্ষ থেকে আমি সেটাই ইয়ে করছি, যাতে ওর দ্রুত বিচার হয়। আমি সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয় আমি সরকারকে অনুরোধ করতেছি সেটাই। এখন পর্যন্ত বিস্ফোরক মামলায় জেএমবির চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ সহ ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে খাগড়াছড়ির একটি আদালত। সেই সাথে ২,০০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইনামুল হক ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত বাকি ২ জন হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন ওরফে সজীব, মোহাম্মদ ইউনুস আলী। তাদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালতে অপর একটি মামলায় তাদের ৭ বছর করে কারাদণ্ড ও ২,০০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর জেলার মাটিরাঙ্গার শান্তিপুর এলাকা থেকে চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সেকেন্ড ইন কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন ওরফে সজীব, মোহাম্মদ ইউনুস আলী, শামসু মিয়াকে আটক করে র্যাব। এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে ২টি মামলা হয়। এ পর্যায়ে আবারও নিচ্ছি সিভিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে আইএসের হাত থেকে মসুল শহর পুনর্দখলে ইরাকের যৌথ বাহিনীর বড় ধরনের অভিযান শুরু। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দলে ২ জন পেসার, নেই কোনো লেগ স্পিনার। শুধু স্পিনের উপর ভরসা করে টেস্ট খেলা ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে ইয়ামিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসলামিক স্টেট আইএসের হাত থেকে মসুল শহর পুনর্দখলে বড় ধরনের অভিযান শুরু করেছে ইরাকের যৌথ বাহিনী। সোমবার সকালে সংবাদ সম্মেলনে এই অভিযানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। হামলা শুরুর আগে শহরের বেসামরিক লোকদের সতর্ক থাকতে বিমান থেকে লিফলেট ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরাকের দ্বিতীয় বৃহত্তর শহরটি আইএসের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এটি দখলে নিতে দেশটির সেনা, সন্ত্রাসবিরোধী ইউনিট, কুর্দি যোদ্ধা ও ইরানের শিয়া মিলিশিয়া অংশ নিচ্ছে। মসুলের অধিকাংশ বাসিন্দা সুন্নিদের ওপর শিয়া মিলিশিয়া প্রতিশোধ নিতে হামলা চালাতে পারে বলে শঙ্কা করছেন অনেকেই। ২০১১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর মসুলে এটাই সবচেয়ে বড় আইএস বিরোধী অভিযান। এদিকে আইএসের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলন করেছেন ইউনাইটেড আরব আমিরাত ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ইরাকি বাহিনীকে সমর্থন দিতে আইএস বিরোধী জোটের প্রতি আহ্বান জানান তারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।